হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা প্রশ্নবিচিত্রার 2 নম্বর যে স্কুলটি ছিল তার ফিজিক্যাল সায়েন্সের প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব। তো দেখো, আমাদের প্রথম প্রশ্ন ছিল যে ওজোন স্তরে সবচেয়ে বেশি ক্ষতি করে কে। তাহলে ওজোন স্তরে সবচেয়ে বেশি ক্ষতি করে আমাদের কি হবে না, সিএফসি বা ক্লোরোফ্লোরোকার্বন। 2 নম্বর প্রশ্ন ছিল যে বয়লের সূত্রে ধ্রুবক থাকে কোন রাশিগুলি। তাহলে উষ্ণতা এবং ভর, এই দুটো কি থাকে, বয়লের সূত্রে ধ্রুবক থাকে। 3 নম্বর প্রশ্ন ছিল যে সমতল দর্পণে বক্রতা ব্যাসার্ধের মান কি ধরি না, সমতল দর্পণের ক্ষেত্রে বক্রতা ব্যাসার্ধ আমরা অসীম ধরে থাকি। 4 নম্বর প্রশ্ন বলেছে যে কোন বর্ণের আলোর প্রতিসরাঙ্ক সবচেয়ে বেশি হয়। তাহলে অ্যান্সার কি হবে না, নীল বর্ণের আলোর প্রতিসরাঙ্ক সবচেয়ে বেশি। 5 নম্বর প্রশ্ন হচ্ছে জলের প্রতিসরাঙ্ক যদি সব বর্ণের জন্য একই হতো তাহলে রামধনুর রং কি হতো। তাহলে অ্যান্সার কি হবে না, সাদা। 6 নম্বর প্রশ্ন দেখো যে সবচেয়ে কম তড়িৎ ঋণাত্মক মৌল কি। তাহলে সবচেয়ে কম তড়িৎ ঋণাত্মক মৌল হচ্ছে সিজিয়াম বা সিএস। 7 নম্বর প্রশ্ন ছিল যে ফ্লুরিন পরমাণু সর্ববহিস্থ কক্ষে কয়টি ইলেকট্রন থাকে না, ফ্লুরিন পরমাণু সর্ববহিস্থ কক্ষে 7টি ইলেকট্রন আমরা দেখতে পাই। ফ্লুরিনের পারমাণবিক সংখ্যা আমরা কি জানি, 9 হয়। নেক্সট হচ্ছে গ্রুপ বি। বিশ্ব উষ্ণায়নে কোন গ্যাসের অবদান সর্বাধিক না, কার্বন ডাই অক্সাইড গ্যাসের অবদান সর্বাধিক, প্রায় কত না 50%। 2 নম্বর প্রশ্ন আছে যে শূন্যস্থান পূরণ করো। বায়োমাসে অন্তর্নিহিত শক্তি আমরা কি বলে থাকি, রাসায়নিক শক্তি। অথবা দিয়েছিল যে পাওয়ার অ্যালকোহল কি। তাহলে ইথানলকে আমরা পাওয়ার অ্যালকোহল বলে থাকি, C2H5OH, যা পেট্রোলের সাথে মিশিয়ে জ্বালানি হিসেবে আমরা ব্যবহার করি। 3 নম্বর প্রশ্ন ছিল এদের মধ্যে বিবৃতিটি সত্য না মিথ্যা দেখতে হবে। তাহলে দেখো, উষ্ণতা যদি দ্বিগুণ করা হয় গ্যাসের অণুগুলির গড় গতিশক্তির মান দ্বিগুণ হয়, তাহলে এটি কি হবে না, সত্য। কারণ আমরা জানি যে গ্যাসের গতিতত্ত্ব অনুযায়ী গড় গতিশক্তি পরম তাপমাত্রার সাথে সরাসরি সমানুপাতিক হয়। 4 নম্বর ছিল যে চার্লসের সূত্রের যে চলরাশিগুলো ছিল সেগুলো কি, গ্যাসের আয়তন ভি, পরম উষ্ণতা টি, অর্থাৎ স্থির চাপে নির্দিষ্ট ভরে গ্যাসের আয়তন কি হয়, তার পরম উষ্ণতার সাথে সমানুপাতিক হয়। 5 নম্বর প্রশ্ন ছিল যে মোটর গাড়ির হেডলাইটে কোন ধরনের দর্পণ আমরা ব্যবহার করি। তাহলে কি হবে, অবতল দর্পণ। অথবা দাঁতের চিকিৎসকরা কোন ধরনের গলীয় দর্পণ ব্যবহার করেন, সেখানেও হলে হবে কি, অবতল দর্পণ। 6 নম্বর প্রশ্ন ছিল যে কোনো গলীয় দর্পণের প্রধান অক্ষ বরাবর আলোক রশ্মি যদি আপতিত হয় তাহলে প্রতিফলনের পর রশ্মির চ্যুতি কত হবে, না প্রতিফলনের পর রশ্মির চ্যুতি হবে 180 ডিগ্রি। 7 নম্বর প্রশ্ন যে দুই মাধ্যমের বিভেদ তলে আলোক রশ্মি যদি লম্ব আপতন হয় তাহলে প্রতিসরণ কোণের মান কত হবে, না 0 ডিগ্রি। 8 নম্বর প্রশ্ন বলেছিল যে চ্যালকোজেন যে মৌলগুলি আছে আধুনিক পর্যায় সারণীর কোন শ্রেণীতে অবস্থিত। তাহলে চ্যালকোজেন মৌলগুলি 16 নম্বর শ্রেণীতে অবস্থিত। আর 17 নম্বরে কি অবস্থিত, হ্যালোজেন মৌলগুলি। এবার বলেছি যে দুটি মুদ্রা ধাতুর নাম লেখো। তাহলে একটা হতে পারে কি, কপার, আর একটা সিলভার। 9 দাগে দেখো এমন একটি আয়নীয় যৌগের উদাহরণ দাও যার ক্ষেত্রে অষ্টক সূত্র প্রযোজ্য নয়। তাহলে কি হবে, লিথিয়াম হাইড্রাইড হবে একটা, এবং বেরিয়াম ক্লোরাইড। চলে আসো গ্রুপ সি। গ্রুপ সিতে বলেছিল যে পরিবেশের উপর বিশ্ব উষ্ণায়নের দুটি প্রভাব। তাহলে এক হচ্ছে মেরু অঞ্চলের বরফ গলে সমুদ্রের জলস্তর বৃদ্ধি পাচ্ছে। 2, চরম আবহাওয়ার ঘটনা বৃদ্ধি, যেমন খরা, বন্যা ইত্যাদি। 2 নম্বর প্রশ্ন ছিল যে বয়লের সূত্রের গাণিতিক রূপ সহ লেখো। তাহলে স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ তার আয়তনের গুণফল কি হয়, ধ্রুবক হয়ে থাকে। বা বলতে পারি যে গ্যাসের চাপ আয়তনের সাথে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়, P proportional to 1/, দ্যাট সেখান থেকে আমরা কি লিখি, পিভি সমান ধ্রুবক। অথবা হচ্ছে এন মোল আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণ। না, বয়লের সূত্র বলে যে পিভি সমান কনস্ট্যান্ট। আবার চার্লসের সূত্র বলে যে ভি/টি সেটা কনস্ট্যান্ট। আর অ্যাভোগাড্রো সূত্র বলে ভি/এন সমান কনস্ট্যান্ট। তাহলে এই তিনটে সূত্রকে যদি আমরা একত্রিত করি তাহলে পিভি সমান আমরা কি পাই, P proportional to 20, বা এটাকে সমান করার জন্য একটা ধ্রুবক এনে থাকি যেটাকে বলি আর। তাহলে আর হচ্ছে এখানে কি, না সার্বজনীন গ্যাস ধ্রুবক। নেক্সট প্রশ্ন ছিল জলের পরম প্রতিসরাঙ্ক 1.33 বলতে কি বোঝায়। দেখো, প্রতিসরাঙ্ক আমরা লিখে থাকি মিউ সমান C/V, অর্থাৎ যে মাধ্যমে আমরা খুঁজছি তার বেগ, আর এটা শূন্য মাধ্যমে আলোক বেগের অনুপাতটাই হয়ে থাকে কি, প্রতিসরাঙ্ক। তাহলে কি লিখতে পারি এখান থেকে, জলের পরম প্রতিসরাঙ্ক 1.33 বলতে বোঝায় যে শূন্য মাধ্যমে আলোর বেগ আর জলের মাধ্যমে যে আলোর বেগ এর কত হয়, 1.33 গুণ। এবার এর সাথে প্রশ্ন ছিল যে আলো কি ধরনের তরঙ্গ। আলো এক প্রকার তির্যক বা অনুপ্রস্থ তরঙ্গ। নেক্সট বলেছিল একটি অবতল দর্পণের যে ফোকাস দৈর্ঘ্য সেটা এক্স, এবং দর্পণের ফোকাস থেকে ফোকাস দূরত্বের দ্বিগুণ দূরত্বে একটি যদি আমরা বস্তু রাখি তাহলে ফোকাস থেকে 3x দূরত্বে প্রতিবিম্ব গঠিত হয়। প্রতিবিম্বের বিবর্ধন কত। তাহলে এখানে ফোকাস দৈর্ঘ্য হচ্ছে এক্স, বস্তু দূরত্ব ইউ সমান দেওয়া আছে,
দ্বিগুণ দূরত্ব মানে 2x, এবং প্রতিবিম্ব দূরত্ব 3x বলে দেওয়া আছে। তাহলে বিবর্ধন সমান কি হয়? প্রতিবিম্ব দূরত্ব বাই প্রতিবিম্ব দূরত্ব বাই আমরা লিখে থাকি বস্তু দূরত্ব। তাহলে দেখতে পাচ্ছ প্রতিবিম্ব দূরত্ব ভি কত না 3x, এবং বস্তু দূরত্ব কত 2x। তাহলে দুটো যদি আমরা ভাগ করি কি পাচ্ছি? 3/2, বা বিবর্ধন পাচ্ছি m সমান 1.5। 4 নম্বর প্রশ্ন ছিল যে আয়নীভবনের সংজ্ঞা দাও। না গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের 1 মোল বিচ্ছিন্ন পরমাণু থেকে 1 মোল ইলেকট্রন অপসারণ করে 1 মোল ধনাত্মক আয়নে পরিণত করতে আমাদের যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় তাকেই আমরা বলে থাকি আয়নীভবন শক্তি। দ্বিতীয় পর্যায়ভুক্ত কোন মৌলের ক্ষেত্রে এর মান সর্বনিম্ন? না দ্বিতীয় পর্যায়ভুক্ত লিথিয়ামের ক্ষেত্রে এর মান সর্বনিম্ন। অথবাতে ছিল যে নোবেল গ্যাসগুলি খুব নিষ্ক্রিয় হয় কেন? কারণ নোবেল গ্যাসগুলি সর্ববহিঃস্থ কক্ষ মানে যেটা আমরা যোজ্যতা কক্ষ বলি, সেখানে 8টি ইলেকট্রন থাকার কারণে এরা স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস লাভ করে, তাই এরা রাসায়নিক বিক্রিয়া অংশ নিতে চায় না, তাই এরা কি হয়ে থাকে? নিষ্ক্রিয় হয়ে থাকে। HCl সমযোজী যৌগ হলেও জলীয় দ্রবণ, HCl এর যে জলীয় দ্রবণ যেটাকে আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিড বলি, সেটা তড়িৎ পরিবহন করে কেন? কারণ HCl গ্যাস শুষ্ক অবস্থায় সমযোজী যৌগ হলেও জলে দ্রবীভূত হয়ে H+ আর Cl- আয়নে বিশ্লিষ্ট হয়, আর এই আয়নগুলি জলের মধ্যে মুক্তভাবে চলাচল করতে পারে, অর্থাৎ তারা তড়িৎ পরিবহনে সক্ষম। CH4 এর লুইস ডট গঠন। তাহলে দেখো CH4 এর লুইস ডট গঠন, এর পাশে একটা চিত্র দেওয়া আছে, তো এটি হলো CH4 এর লুইস ডট গঠন। নেক্সট আছে আমাদের গ্রুপ ডি। এসটিপিতে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন দেওয়া আছে। অপরিবর্তিত উষ্ণতায় 104 সেন্টিমিটার পারস্তম্ভের চাপে গ্যাসটির আয়তন কত হবে? তো বয়লের সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি যে P1V1 সমান P2V2। তাহলে P1 আমাদের দেওয়া আছে কত? 76 সেমি। এসটিপিতে চাপ V1 দেওয়া আছে কত? 52 ঘনমিটার, এবং P2 দেওয়া আছে 104 সেমি। তো আমাকে V2 দরকার। তাহলে V2 সমান আমি কি পাবো? P1V1 বাই P2 লিখতে পারি। সেখানে এবার প্রত্যেকে যদি মান বসাই, P1 76 সেমি, V1 52 আর P2 104 বসালে আমরা পাবো 38 মিটার কিউব। নেক্সট আছে, ওর সাথে আরো একটি অঙ্ক ছিল, 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন দেওয়া আছে। স্থির চাপে মানে চার্লসের সূত্র, কোন উষ্ণতায় গ্যাসের আয়তন 3 গুণ হবে, অর্থাৎ V1/T1 চার্লসের সূত্র অনুযায়ী V2/T2। তাহলে T1 কত? 27 ডিগ্রি সেন্টিগ্রেড প্লাস 273 মানে 300 ক্যালভিন। V1 দেওয়া আছে 600 সিসি। V2 কি না 3 গুণ হবে আয়তনটা, মানে 3 গুণ 200 1800 সিসি হবে। তার জন্য কত উষ্ণতা বা টেম্পারেচার আমাদের লাগবে? তাহলে T2 সমান কি লিখতে পারি এই সমীকরণ থেকে? না V2T1/V1। তাহলে 1800 গুণিত 300, প্রত্যেকের মান বসা, ভাজিত 600 সমান কত পেলাম? 900 ক্যালভিন। এবার এই 900 থেকে যদি আমরা 273 বিয়োগ করি তাহলে আমরা সেন্টিগ্রেডে পৌঁছে যাবো, তাহলে সেখান থেকে হয়ে যাবে 627 ডিগ্রি সেন্টিগ্রেড। নেক্সট ছিল 4.2, অবতল দর্পণের ক্ষেত্রে ফোকাস দূরত্বের মান তার বক্রতা ব্যাসার্ধের অর্ধেক। এটি বইতে পেয়ে যাবে প্রমাণটি, F সমান R/2 বা R সমান 2F। অভিনব ভৌত বিজ্ঞানের যে বইটি আছে ভট্টাচার্য ব্রাদার্সের, সেখানে পেজ 36-এ এই প্রমাণটি তোমরা দেখে নিও। 4.3-তে ছিল যে ম্যান্ডেলিভ পর্যায় সারণীর একটি ত্রুটি উল্লেখ করো, এবং পর্যায় আর শ্রেণী বরাবর মৌলের বিজারণ ধর্ম কিভাবে পরিবর্তিত। তাহলে ম্যান্ডেলিভের যে পর্যায় সারণী ছিল এর একটি ত্রুটি হচ্ছে যে হাইড্রোজেনের অবস্থান। হাইড্রোজেনকে খাদ ধাতুগুলোর সাথেও একই গ্রুপে রাখা হয়েছিল, কারণ এর যোজ্যতা ছিল 1, কিন্তু হাইড্রোজেনের কিছু ধর্ম হ্যালোজেনগুলোর সাথে মিলে বলে তাদেরকে পর্যায় সারণীর সঠিক অবস্থান নির্ধারণ করা কঠিন ছিল। এবার বিজারণ ধর্মের কি পরিবর্তন হয় দেখো, না পর্যায় সারণীতে বাম দিক থেকে যদি আমরা ডান দিকে যাই তাহলে মৌলগুলির বিজারণ ধর্ম কিন্তু হ্রাস পায়, কারণ বাম দিক থেকে ডান দিকে গেলে তড়িৎ ঋণাত্মকতা বৃদ্ধি পায়, ফলে ইলেকট্রন গ্রহণের প্রবণতা বাড়ে এবং বিজারণ ক্ষমতা কমে। আর শ্রেণী বরাবর কি হবে? পর্যায় সারণীতে উপর থেকে নিচে গেলে মৌলগুলির বিজারণ ধর্ম বৃদ্ধি পায়, উপর থেকে নিচে গেলে পরমাণুর আকার বৃদ্ধি পায়, নিউক্লিয়াসের আকর্ষণ কমে, ইলেকট্রন ত্যাগের প্রবণতা বাড়ে, ফলে বিজারণ ক্ষমতা বাড়ে। নেক্সট ছিল ABC, 3টি মৌলের পরমাণু ক্রমাঙ্ক দেওয়া আছে 8, 10 আর 12। বি হচ্ছে একটি নিষ্ক্রিয় মৌল, এবং কোন মৌলটি এদের মধ্যে সবচেয়ে বেশি ইলেকট্রোনেগেটিভ মানে তড়িৎ ঋণাত্মক, এবং কোন মৌলটি পরমাণুর আকার সবচেয়ে ছোট, এবং এই মৌলটি দীর্ঘ পর্যায় সারণীর কোন শ্রেণীতে। তাহলে এর পারমাণবিক সংখ্যা 8 মানে আমরা ধরতে পারি এটি অক্সিজেন আছে, এবং বির পারমাণবিক সংখ্যা 10 মানে এটি নিয়ন একটা নিষ্ক্রিয় গ্যাস, এবং সি
এর পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 12, অর্থাৎ 12 মানে ম্যাগনেসিয়াম ভাবতে পারি। তাহলে অক্সিজেন মৌলটি সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মক। পর্যায় সারণীতে বাম দিক থেকে ডান দিকে গেলে তড়িৎ ঋণাত্মকতা কি হয়, বাড়তে থাকে। এবং নিয়ন কি হবে না, এর অষ্টক পুঞ্জ আছে, তাহলে বাম দিক থেকে ডান দিকে গেলে এর হচ্ছে আকার পরমাণু সবচেয়ে ছোট এবং পরমাণুর আকার কমতে থাকে। আর অক্সিজেন এই মৌলটি দীর্ঘ পর্যায় সারণীর 16 নম্বর শ্রেণীতে অবস্থিত। নেক্সট হচ্ছে 4.4, অবতল দর্পণের মুখ্য প্রকাশ বলতে কি বোঝায় না, অবতল দর্পণের প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি দর্পণে আপতিত হয়ে যে বিন্দুতে মিলিত হবে বা মিলিত হয়েছে বলে মনে হয় সেই বিন্দুকে আমরা বলে থাকি মুখ্য প্রকাশ। প্রিজমের ন্যূনতম চ্যুতিকোণ, প্রতিসারক কোণ এবং উপাদানের প্রতিসরাঙ্কের মধ্যে কি সম্পর্ক হয় না, ন্যূনতম চ্যুতিকোণ ডেল্টা এম বলতে পারি। প্রতিসারক কোণ এ এবং প্রিজমের উপাদানের প্রতিসরাঙ্ককে মিউ ধরলে যে রিলেশনটি হয় সেটি হচ্ছে মিউ সমান সাইন এ প্লাস ডেল্টা এম বাই টু ডিভাইডেড বাই সাইন এ বাই টু। একজন সাঁতারু জলের তলায় খালি চোখে বস্তুর প্রতিচ্ছবি ঘোলাটে দেখে, কিন্তু মুখোশ পরে খুবই পরিষ্কার দেখতে পান কেন? তাহলে কি লিখতে পারি, এটা জলের প্রতিসরাঙ্ক বায়ুর তুলনায় কি হয়, বেশি হওয়ার কারণে যখন আলোকরশ্মি জল থেকে চোখে প্রবেশ করে তখন কি হয়, প্রতিসরণের ফলে প্রতিবিম্ব রেটিনার উপর স্পষ্টভাবে গঠিত হয় না। এবং সাঁতারের যে মুখোশ চোখের সামনে বস্তুর স্তর সৃষ্টি করে, ফলে আলোকরশ্মি প্রথম বায়ু থেকে মুখোশের কাছে এবং পরে কাছ থেকে চোখে প্রবেশ করে। এই দুইবার প্রতিসরণের ফলে প্রতিবিম্ব স্পষ্ট হয়। যখন উত্তল লেন্স থেকে আমরা 20 সেমি দূরে বস্তু রাখি এবং কোনো প্রতিবিম্ব না পাওয়া যায়, তার মানে বস্তুটি লেন্সের ফোকাসে রাখা হয়েছে। সুতরাং লেন্সের ফোকাস দূরত্ব কত, 20 সেন্টিমিটার। তাহলে এই ছিল আমাদের 2 নম্বর যে স্কুল তার সলিউশন।